নমস্কার, বাংলা স্ফিয়ারে রাত্রি 9টায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেক দিন ধরেই আমাকে বেশ কয়েকজন বন্ধু অনুরোধ করছেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছু বলুন। না বলা কোনো উদ্দেশ্য আমার ছিল না, আজও নেই। কিন্তু মুশকিল হলো কি জানেন, বাংলাদেশ থেকে এই মুহূর্তে কার্যত কোনো খবরই পাওয়া যাচ্ছে না। গোটা দেশের ইন্টারনেট ব্যবস্থা বন্ধ, যোগাযোগ করার কোনো উপায় নেই। আমি গত পরশু থেকে ঢাকা এবং বাংলাদেশের অন্যত্র আমার যেসব বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে যোগাযোগ করার মরিয়া চেষ্টা করছি, কিন্তু একটি চেষ্টাতেও সফল হয়নি। ফলে একেবারে পরের মুখে ঝাল খেয়ে কোনো কিছু করাটা আমার একটু নীতিগত আপত্তি আছে। সে যাই হোক, প্রতিবেশী বাংলাদেশ জ্বলছে আর আমরা কলকাতায় বসে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করব না, চিন্তা ব্যক্ত করব না, এটা আবার হয় নাকি? আজকেই দেখলাম কবির সুমন একটা ফেসবুক পোস্ট করেছেন, সেখানে ইনিয়ে বিনিয়ে তিনি সকলের কাছে করজোড়ে মিনতি করেছেন যাতে এই হিংসা অবিলম্বে বন্ধ হয়। এখনো পর্যন্ত এই হিংসা সম্পর্কে ভারত সরকারের কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজেকে বাংলাদেশের খুব বড় বন্ধু বলে দাবি করেন, তার পক্ষ থেকেও এ নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করা হয়নি, কোনো আহ্বান জানানো হয়নি অশান্ত ছাত্র সমাজকে শান্ত হওয়ার অনুরোধ জানিয়ে। অন্যদিকে এই ঘটনার ফলে হাসিনার সরকার হঠাৎ করে আবার পশ্চিমী দুনিয়ার, বিশেষ করে পশ্চিমী মিডিয়া এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, এদের মতো সব মানবাধিকার সংস্থাগুলির প্রবল সমালোচনার মুখে পড়েছে। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট পরিষ্কার বলেছে যে মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে অবস্থান করার অধিকার প্রত্যেকের আছে, যে কোনো গণতন্ত্রে এটা একটা স্বীকৃত ব্যাপার। অর্থাৎ ভায়োলেন্স যে বাংলাদেশে আজকে এই রকম ব্যাপক হার নিয়েছে, 26টি জেলা ক্ষতিগ্রস্ত, ঢাকা কার্যত একটা কঙ্কাল নগরীতে পরিণত হয়েছে। এ পর্যন্ত সব মিলিয়ে পশ্চিমী মিডিয়ার হিসেব অনুসারে 39 জনের প্রাণ গেছে এবং ঢাকা শহরে একের পর এক সরকারি যেসব অফিস, এমনকি বাংলাদেশের যে সরকারি টেলিভিশন, সেই দপ্তরেও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। ঢাকা থেকে যেসব ছবি আসছে, সেই সব ছবি আমাদের ছেলেবেলার খান সেনার তাণ্ডবের কথা মনে পড়িয়ে দিচ্ছে। একটার পর একটা বিল্ডিং অগ্নিদগ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে, রাস্তায় মানুষ নেই বললেই চলে, চতুর্দিকে ইটের টুকরো আর টিয়ার গ্যাসের সেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সব মিলিয়ে মনে হচ্ছে যে ঢাকা শহরে যেন একটা পুরোদস্তুর যুদ্ধ হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে এই যুদ্ধটা হচ্ছে ছাত্র সমাজ এবং আওয়ামী লীগ সরকারের বিবিধ দলের বিবিধ শাখা সংগঠন এবং
র্যাপিড অ্যাকশন ফোর্স, যে র্যাপিড অ্যাকশন ফোর্সকে আমেরিকা একদা নিষিদ্ধ তালিকায় ঢুকিয়ে দিয়েছিল, কেননা তারা এমন অত্যাচার করতে পারে এবং অত্যাচার করার রেকর্ড আছে, যে এই র্যাপিড অ্যাকশন ফোর্স সম্পর্কে কিন্তু পশ্চিমী দুনিয়ার বহু মানুষের মনে অনেক প্রশ্ন আছে। তাহলে হচ্ছেটা কি? দেখুন, সমস্ত পড়ে শুনে গতকাল ঢাকা থেকে প্রাণ হাতে করে কলকাতায় পৌঁছনো এক সাংবাদিক বন্ধুর সঙ্গে দীর্ঘ আলাপ করে যেটা মনে হচ্ছে, তার সারমর্মটা হলো এই সংকটটা কিন্তু শেখ হাসিনার জন্য তৈরি হয়নি। এই যে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য 30% সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা, সেটা কিন্তু বাংলাদেশে 1972 সালেই চালু হয়েছিল। এমন নয় যে সেটা গতকাল হয়েছে। 72 থেকে 2018 পর্যন্ত এই সংরক্ষণ চালু ছিল। 2018 সালে ব্যাপক ছাত্র অসন্তোষের মুখে এই সংরক্ষণ ব্যবস্থা হাসিনার সরকার তুলে দিয়েছিলেন। তার বিরুদ্ধে যারা ওই মুক্তিযোদ্ধার পরিবারের লোকজন, তারা হাইকোর্টে মামলা করে এবং ঢাকার হাইকোর্ট তাদের সেই যে পুরনো সংরক্ষণের অধিকার, সেটাকে আবার রেস্টোর করে দেয়। গণ্ডগোলের সূত্রপাত এখান থেকেই। প্রধানমন্ত্রী হাসিনা এই হাইকোর্টের আদেশ বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। সুপ্রিম কোর্ট 1 মাসের জন্য হাইকোর্টের এই রায়ের উপরে স্টে দিয়ে দিচ্ছে। আগামী 7 তারিখ এই ব্যাপারে শুনানি হবে এবং শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণে যা বলেছেন, সেটা শুনে আমার মনে হলো ছাত্ররা যা দাবি করছে, সেই দাবি সুপ্রিম কোর্টের রায়ে প্রতিফলিত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে প্রশ্ন, ছাত্র সমাজ হঠাৎ এত উত্তাল হয়ে উঠল কেন? কেন তারা এইভাবে হিংসার আশ্রয় নিল? দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই সংরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধে ছাত্র সমাজ শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছিল। 15ই জুলাই তারিখে রাতে আওয়ামী লীগের যেটা ছাত্র শাখা, ছাত্রলীগ, অলমোস্ট ঠ্যাঙাড়ে বাহিনীর মতো রাতের অন্ধকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকে এবং বেপরোয়া মারধর করে ছেলে মেয়েদের। ব্যাস, পাশা উল্টে যায়। এমনিতেই বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ছাত্র সমাজ খুব স্পর্শকাতর। আমাদের এই পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের মতো শীত ঘুম দিয়ে থাকা পার্টি নয় তারা আপনাদের মনে থাকতে পারে শাহবাগের যে ধর্ণা, সেটাও এরাই দিয়েছিল। ছাত্র সমাজই ভাষা আন্দোলনের পুরোভাগে ছিল। এমনকি মুক্তিযুদ্ধের সময়ও ছাত্ররা সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইও করেছিল। সুতরাং ঢাকা বা বাংলাদেশের ছাত্র সমাজের আন্দোলনের ইতিহাসটা
যথেষ্ট গৌরবজনক। হাসিনা এই সংরক্ষণ ব্যবস্থার পুনঃপ্রবর্তন করেননি, সেটা যেমন ঠিক, তেমনি হাসিনা আবার এই তার দলের ছাত্রলীগকে নিরস্তও করেননি যাতে তারা রাতের অন্ধকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব না চালায়। এরপরেই পাশা ঘুরতে শুরু করে। তারপরে বৃহস্পতিবার মানে গতকাল উত্তেজনা বলুন, ছাত্র বনাম পুলিশের লড়াই বলুন, একটা অবিশ্বাস্য বিন্দুতে গিয়ে পৌঁছেছিল ঢাকা শহরে এবং সম্ভবত আরও বেশ কয়েকটি শহরে, যার পূর্ণাঙ্গ বিবরণ আমাদের কাছে নেই। অনেকে বলছেন বৃহস্পতিবারের ভায়োলেন্সেই 28 জন মানুষ প্রাণ হারিয়েছেন। তারপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রতিরোধের চেহারাটা এখন একটু অন্যরকম ভাবে দেখা দিচ্ছে। যেমন প্রধানমন্ত্রীর সচিবালয়ের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট সহ ব্যাংকের ওয়েবসাইট এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইট এই আন্দোলনরত ছাত্ররা হ্যাক করে বসে আছে। এবং প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে ছাত্রদের পক্ষ থেকে লেখা হয়েছে যে ইট ইজ নো লঙ্গার এ প্রোটেস্ট, নাও ইট ইজ এ ওয়ার। দেখুন, আগুনে ঘৃতাহুতি দিতে শেখ হাসিনা তারপরেও একটা মস্ত বড় ভুল করেছে। তিনি এই আন্দোলনরত ছাত্রছাত্রীদের এবং তাদের বিবিধ পৃষ্ঠপোষকদের সোজা রাজাকার বলে গালাগাল দিয়েছে। এই রাজাকার শব্দটা বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্ত চেতনার মানুষের কাছে একটা মস্ত বড় গালাগাল। কেননা রাজাকার হচ্ছে তারা যারা উপর্যুপুরি সংকটে এবং যুদ্ধের সময় বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও পাকিস্তানের পক্ষ নিয়েছিল। তার মানে আমাদের দেশে যাদেরকে খুব লুজলি দেশ বিরোধী আখ্যা দেওয়া হয়, বাংলাদেশে তাদেরকে বলা হয় রাজাকার। প্রধানমন্ত্রীর মুখে তাদের সম্পর্কে এই মন্তব্য শুনে ছাত্ররা বলতে শুরু করেছে যে এইটাই কি তাহলে আমাদের প্রাপ্য ছিল? আমরা 1972 থেকে 2018 পর্যন্ত এই সংরক্ষণ ব্যবস্থা চলতে দিয়েছি। তার কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের পরিবার সেই ত্যাগের মূল্যস্বরূপ সরকারি চাকরিতে সংরক্ষণ পাক, এটা আমরাও চেয়েছিলাম। কিন্তু তাই বলে তো প্রজন্মের পর প্রজন্ম এই সংরক্ষণের সুবিধে তারা পেতে পারেন না। তবু এটা জিইয়ে রাখা হয় কেন? যাতে শাসক আওয়ামী লীগ এবং তার অনুগামীদের মধ্যে দাক্ষিণ্য বন্টন করা যায়। আমরা তার বিরুদ্ধে। এই অবস্থায় শেখ হাসিনা 2024-এর ভোটে
আবার সেই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে এমন একটা অপ্রত্যাশিত সংকটের মধ্যে গিয়ে পড়েছেন যে এর থেকে তিনি কিভাবে পরিত্রাণ পাবেন তা বোঝা খুব কঠিন। আওয়ামী লীগ পন্থী লোকজন বলতে চাইছেন এটা আর ছাত্রদের আন্দোলন নেই, জামাত এবং বিএনপি আড়াল থেকে এই ছাত্রদের ইন্ধন যোগাচ্ছে এবং জামাত আর বিএনপি এরা তো নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেনি, কেননা তারা মনে করে শেখ হাসিনা বাংলাদেশে একেবারে তানাশাহি চালাচ্ছেন, যেখানে প্রতি 5 বছর অন্তর সুষ্ঠু এবং অবাধ ভোট হওয়ার কথা সেটা হয়ই না। কার্যত বাংলাদেশে এই গত 3-4টে নির্বাচনে ইলেকশন হয়নি, সিলেকশন হয়। এবার যাতে সেটা না হতে পারে তার জন্য আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন অনেক আগে থেকে সক্রিয়ভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে একটা এবং হাসিনাকে চাপের মধ্যে রাখার চেষ্টা শুরু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মাঝপথে তারা রণে ভঙ্গ দেন। আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নকে নিরস্ত করার কাজে সবচেয়ে বড় সক্রিয় ভূমিকা ভারত নিয়েছে। বাংলাদেশের একটা বড় অংশের মানুষ সেটা মনে করেন এবং সেই কারণেই ভারত বিদ্বেষী মনোভাব, যেটা বাংলাদেশে বরাবরই ছিল কিন্তু এতটা উচ্চকিত ছিল না, এবারের ভোটের পরে সেটা একেবারে তুঙ্গ বিন্দুতে গিয়ে পৌঁছেছে। ফলে শেখ হাসিনা উপর থেকে দেখে যেটা মনে হয় যে তিনি খুব জনপ্রিয় নেত্রী, এখনো আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছে শেষ কথা। বাস্তবটা কিন্তু আদৌ তা নয়। বাস্তবটা হলো অলমোস্ট একটা অকুপায়েড আর্মির মতো আওয়ামী লীগ গত 15-20 বছর ধরে বাংলাদেশ সংসদটা দখল করে আছে। ফলে বাংলাদেশের অন্দরে এমনিতেই হাসিনা বিরোধী সেন্টিমেন্ট খুব তীব্র এবং হাসিনা যখন ছাত্রদের আন্দোলনকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রাজাকার বলে গালমন্দ করেন, তখন একটা জিনিসই পরিস্ফুট হয়, সেটা হচ্ছে পাওয়ার করাপ্টস অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। এই যে দম্ভ ছাত্র সমাজকে নিরস্ত করার শান্তিপূর্ণ প্রচেষ্টার পরিবর্তে তাদের সবক শেখানোর জন্য দলের ঠ্যাঙাড়ে বাহিনীকে রাত দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকিয়ে দেওয়া, তারপরে ছাত্রদের রাজাকার বলে সম্বোধন করা,
এই সবেরই উৎস মুখে আছে এই নিরঙ্কুশ অনর্জিত ক্ষমতার দম্ভ। মানে শেখ হাসিনা মনে করেন তিনি যা খুশি তাই করেই পার পেয়ে যাবেন, এবং পেয়েও তো আসছেন। ফলে তার মধ্যে একেবারে কপিবুক ডিকটেটরদের মানসিকতা আমরা পদে পদে লক্ষ্য করছি। তিনি বিশ্বাস করতে শুরু করেছেন যে তিনি অবিনশ্বর এবং আওয়ামী লীগ আর বাংলাদেশ সমার্থক। সত্যটা তো তা নয়। সুতরাং তিনি যখন হকিকতটা খুব ভালো জানেন, ইনফ্যাক্ট সবার চাইতে বেশি ভালো জানেন কিভাবে নির্বাচনের পর নির্বাচনে তার দল জয়ী হয়, তিনি প্রধানমন্ত্রী হন, এটা তো তার চেয়ে ভালো কেউ জানে না। তাহলে নিজে কাচের ঘরে বসে এইভাবে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে রাজাকার বানিয়ে তাদের বিরুদ্ধে কখনো ঠ্যাঙাড়ে বাহিনী, কখনো র্যাপিড অ্যাকশন ফোর্স নামিয়ে দেওয়া কেন? দেখুন, হাসিনার সরকার থাকুক ভারতবর্ষের নাগরিক হিসেবে, আমিও সেটা চাই। অন্যথায় যেটা হবে সেটা হলো বাংলাদেশ, পাকিস্তান, চীন সহ আমাদের সব শত্রু দেশের অবাধ বিচরণ ভূমিতে পর্যবসিত হবে, এবং তার কুফল প্রতিবেশী রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, কিছুটা আসাম আমাদেরই ভোগ করতে হবে সবচেয়ে বেশি। ইতিমধ্যেই জামাতের জঙ্গিরা তারা ওখানে তাড়া খেলেই বিএসএফকে টাকা পয়সা দিয়ে পশ্চিমবঙ্গে এসে সুখে নিশ্চিন্তে আশ্রয় নেয়। বাংলাদেশ জামাতের হাতে চলে যাক, এটা কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চাইতে পারেন না। ভারত সরকারও তা চায় না, আমরাও তা চাই না। কিন্তু যখন একজন শাসক অবিবেচকের মতো আচরণ করেন, যে পরিস্থিতি অনায়াসে বাবা বাছা করে ছাত্রদের বোঝালেই থেমে যেত, তাকে বাড়তে দিয়ে 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 এমন একটা অবস্থা তিনি নিজেই সৃষ্টি করেছেন, যাকে সখাত সলিল ছাড়া আর কিছু বলতে পারছি না, যে তার অ্যাডভান্টেজ তো তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা নেবেই। জামাত নেবে, বিএনপি নেবে। এই সুযোগে পাকিস্তান ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করবে, চীন করবে। সুতরাং ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন, মোদ্দা কথায় হঠাৎ করে বাংলাদেশ সত্যিই একটা যুদ্ধের রণাঙ্গনে পরিণত হয়েছে, যেখানে প্রতিপক্ষ দুজনই বাংলাদেশি, দুজনই বাংলাদেশের নাগরিক, অথচ কার্যত একটা গৃহযুদ্ধের চেহারা নিয়ে ফেলেছে
ছাত্র সমাজ বনাম পুলিশ প্রশাসন আওয়ামী লীগের লড়াই। এই অশনি সংকেত কিন্তু খুব খারাপ বার্তা বহন করছে। কোথাকার জল কোথায় গড়াবে তার উপর অবশ্যই আমাদের নজর থাকবে। হয়তো সেসব নিয়ে এরপরে আমিও আরও হয়তো একাধিক ভিডিও আপনাদের উপহার দেব। ভালো থাকবেন, নমস্কার।